বর্ষা এলেই সুন্দরবন যেন এক নতুন রূপে সেজে ওঠে। নদীর বুকে বৃষ্টির টুপটাপ শব্দ, চারপাশে সবুজের সমারোহ। আর এই সময়টাতেই শুরু হয় সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন, ইলিশ উৎসব। আজকের এই ব্লগে আমরা আপনাদের নিয়ে চলেছি সেই ইলিশ উৎসবের একদম কাছাকাছি। লঞ্চে ভ্রমণ, নদীর অপরূপ সৌন্দর্য, টাটকা ইলিশ দিয়ে তৈরি নানা রকম সুস্বাদু খাবার, আর সুন্দরবনের বর্ষার আসল অনুভূতি সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। তবে এই ভিডিওতে শুধু সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন না, একজন ভ্রমণকারী হিসেবে আমার বাস্তব অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কি ভালো লাগলো, কি কি বিষয় মাথায় রাখবেন, আর এই সময়ে সুন্দরবনে আসা সত্যি কতটা উপভোগ্য। প্রথমে যেটা আপনাদের মনে হচ্ছে, সুন্দরবন কিভাবে যাবেন। অনেকেই কমেন্টে জানতে চান সুন্দরবন কিভাবে যাবেন এবং খরচ কত পড়বে। তাই সংক্ষেপে পুরো বিষয়টা বলে দিচ্ছি। প্রথমে যদি আপনারা হাওড়া থেকে আসেন, তাহলে হাওড়া থেকে শিয়ালদা বাস বা ট্যাক্সি নিন। তারপর শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেনে উঠে ক্যানিং স্টেশনে নেমে পড়ুন। ট্রেন ভাড়া খুবই কম, সাধারণত প্রায় 20 থেকে 30 টাকার মধ্যে। ক্যানিং স্টেশন থেকে অটো বা ট্রেকার করে আপনাদের আসতে হবে সোনাখালী ঘাটে। অটো বা ট্রেকারের ভাড়া সাধারণত প্রায় 30 থেকে 50 টাকা হয়ে থাকে। সেখান থেকে লঞ্চ করে সুন্দরবনের বিভিন্ন দ্বীপ বা রিসর্ট যাওয়া যায়। আর যদি শিয়ালদা থেকে বাসে আসতে চান, তাহলে সোনাখালী বা ক্যানিং রুটের বাস পাওয়া যায়। বাস ভাড়া সাধারণত প্রায় 80 থেকে 150 টাকার মধ্যে হতে পারে, তবে ভাড়া সময় সময় পরিবর্তন হতে পারে। তাই যাওয়ার আগে একবার বর্তমান ভাড়া জেনে নেবেন। এখন শিয়ালদা ক্যানিং লোকাল 7:42-এর লোকাল এখানে প্ল্যাটফর্মে এসে গেছে। আজকে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন আমরা বেরিয়ে যাব সুন্দরবনের দিকে। তো গাড়িটা ছাড়বে 7:42-এর টাইম, আর ওখানে সম্ভবত 8:45, 9টা এরকম কাছাকাছি পৌঁছবে। তারপর দেখাচ্ছি। তবে আমি এবার ট্রাভেল অ্যান্ড ডেস্টিনেশন এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম, তাই ট্রেন বা বাসটা আমি এইভাবে শিয়ালদা থেকে ক্যানিং যাই। আর লঞ্চ, থাকা, খাওয়া এবং ঘোরাঘুরি সব কিছু আলাদা ঝামেলা করতে হয়নি, কারণ এগুলো ছিল ওদের প্যাকেজের মধ্যে। স্টেশনে নেমে পড়েছি এখন ক্যানিংয়ে নামার পর এইখানে আমাদের পিক আপ করার জন্য সব দাঁড়িয়ে আছে। যে যার যে এজেন্সি ধরে যারা এসছে, যে যার এজেন্ট ধরে, তো সব এজেন্টে এই যে বোর্ড নিয়ে সব দাঁড়িয়ে আছে। তো আমাদেরটা এখন কোথায় আছে সেটাই খোঁজার ব্যাপার আছে। তো এগিয়ে যাই, দেখি সামনে আমাদের কোথায় আছে। সামনেই দেখা যাচ্ছে ওই যে দাঁড়িয়ে আছে ট্রাভেল অ্যান্ড ডেস্টিনেশন। আমরা চলে এসেছি ট্রাভেল অ্যান্ড ডেস্টিনেশন। এই যে আমাদের পিক আপ করার জন্য দাঁড়িয়ে আছে, আমাদের নিয়ে যাচ্ছে গাড়ির দিকে। এখন তো ক্যানিং থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই আমাদের এই যে ট্যুর প্যাকেজ যার সাথে যে বুক করেছিলাম ট্রাভেল অ্যান্ড ডেস্টিনেশন, ওনাদেরই অটো এখানে আছে। আর এই অটো ভাড়া কিন্তু ওই ট্যুর প্যাকেজের মধ্যেই, ওটা কিন্তু এক্সট্রা নয়। প্রচুর ট্যুরিস্ট আসছে, তাই অটো লাইনও প্রচুর। এখান থেকে যাচ্ছি আমরা সোনাখালী। তো সোনাখালী ক্যানিং থেকে 17 কিলোমিটার গুগলে যারা দেখাচ্ছে। তো টাইম লাগার কথা আধা ঘন্টা, কিন্তু অটোর যা কন্ডিশান বা রাস্তার যা অবস্থা, আধ ঘন্টার মনে হয় বেশি সময় যাবে। ওয়েদারটা এমনই, কখনো কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো কমে যাচ্ছে। এবার হয়তো আপনারা ভাবছেন, যদি আমরা কোনো এজেন্সির মাধ্যমে যাই তাহলে তাদের বাজেটটা কেমন হতে পারে। তাহলে আমি যে এজেন্সির মাধ্যমে গেছিলাম ওনার বাজেটটা একবার বলে দিই। ওদের বর্তমানে কিছু জনপ্রিয় প্যাকেজ আছে, যেটা আমাদের সময় নিয়েছিল। সেটা হলো 2 শেয়ারিং নন এসি 3000 প্রতি ব্যক্তি, 3 শেয়ারিং নন এসি 2800 প্রতি ব্যক্তি, আর 4 শেয়ারিং নন এসি 2700 প্রতি ব্যক্তি। আর হ্যাঁ, আপনারা যদি এসি রুম নেন তাহলে প্রতি রুম প্রতিদিন অতিরিক্ত 500 টাকা দিতে হবে। আমার অভিজ্ঞতায় যারা প্রথমবার সুন্দরবনে আসছেন বা পরিবার নিয়ে ঘুরতে চান, তাদের জন্য এজেন্সির মাধ্যমে আসা অনেক বেশি সুবিধাজনক। এতে যাতায়াত, খাবার, থাকা এবং দর্শনীয় স্থান ঘোরার ব্যবস্থা একই সঙ্গে হয়ে যায়। আর বলি, আপনাদের যদি এই ট্রাভেল ডেস্টিনেশনের প্যাকেজ ভালো লাগে, তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এদের ফোন নাম্বার আর ডিটেলস দিয়ে দেব, চাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারেন। আমরা এই পৌঁছলাম সোনাখালীতে।
আমি মোটামুটি বছর 5 আগে যখন এসেছিলাম তো গাড়িটা মোটামুটি ঘাট পর্যন্ত যেত, কিন্তু এখন তো দেখছি মেন রোডে নামিয়ে দিয়েছে, হাঁটতে হবে প্রায় বেশ খানিক পথ। তো সবাই মোটামুটি যে যাই লাগেজ নিয়ে চলছে, আমিও ধরেছি একটা, এই যে ধরে চলছি আমি এখন। চলুন ঘাট পর্যন্ত কত দূর রাস্তা দেখি, তারপর ওখানে গিয়ে বাকিটা কথা বলছি। রাস্তাটা যদিও বেশি নয়, কিন্তু আমার মনে হচ্ছে অনেকটা, কেন কি লাগেজ টাগেজ নিয়ে যাচ্ছি, প্লাস অনেকটা জার্নি করে এসছি, তাই মনে হচ্ছে যেন অনেকটাই যাচ্ছি। এটাতে ঘাটের রাস্তা, প্রচুর ট্যুরিস্ট এসছে, প্রচুর ট্যুরিস্ট। ওয়েদারটাও কিন্তু দারুণ হয়েছে। মোটামুটি আমি ঘাটে পৌঁছে গেছি। তো এইখানে কিছু দোকান আছে, আপনারা চাইলে কিছু কেনাকাটাও করে নিতে পারেন। এইখানে মোটামুটি অনেক বোট দাঁড়িয়ে আছে, এই সবগুলোর মধ্যে আমাদের যে কোনো একটা হবে। তো আমাদের ট্রাভেল এজেন্সি বলেছে আমাদের বোটটার নাম মা চণ্ডী, তো মা চণ্ডী বোটটাকে এবারে আমাদের খুঁজতে হবে। বোটকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, এতগুলো বোটের মধ্যে কোথায় খুঁজি। বৃষ্টি হচ্ছিল, ভালোই হচ্ছিল, এখন যা রোদ বেরিয়েছে, বিভৎস গরম। এই তো সামনে এইটা, এই যে এমবি মা চণ্ডী, এই হচ্ছে আমাদের বোট। পৌঁছে গেছি অবশেষে, আমাদের বোট মহারাজকে খুঁজে পেয়েছি। খুবই রিক্সি বোটে ওঠার জন্য, বাবা রে বাবা, এইভাবে যেতে হবে। সাবধানে যাও, সাবধানে। এখন আমরা বোটে উঠতে চলেছি, তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। বোটের সামনের অংশ দিয়ে ওঠার সময় খুবই সতর্ক থাকবেন, কারণ এই অংশেই মাঝিরা নৌকার পূজার স্থান তৈরি করে রাখেন, যেটিকে তারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখেন। এছাড়াও ঘাটের সঙ্গে বোটটি সবসময় একেবারে সমানভাবে লেগে থাকে না। নদীর ঢেউয়ের কারণে বোটটি সামান্য নড়াচড়া করে, ফলে পা ফসকে যাওয়ার আশঙ্কা থাকে। তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ভালোভাবে পা দেখে এবং প্রয়োজনে হাতল বা কারো সাহায্য নিয়ে বোটে উঠুন। আপনার সামান্য সতর্কতাই একটি দুর্ঘটনা এড়াতে পারে। তাই সুন্দরবনের মতো জায়গায় ভ্রমণের সময় নিরাপত্তাকে সবসময় প্রথম গুরুত্ব দিন। এবার আপনাদের আমাদের এই বোটটির সঙ্গে একটু পরিচয় করে দিই। বোটটির নাম এমভি মা চণ্ডী। বোটটি মূলত 2 তলা বিভক্ত। উপরের অংশে রয়েছে খোলা বসা জায়গা, যেখানে বসে সুন্দরবনের মনোরম প্রাকৃতিক দৃশ্য, নদী আর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করা যায়। বেশিরভাগ সময় পর্যটকরা এখানেই বসে যাত্রার আনন্দ নেন। চলুন প্রথমে নিচের অংশটা দেখে নেওয়া যাক। এই যে সামনে সিঁড়িগুলো দেখছেন, এই সিঁড়ি দিয়ে আপনাদের নিচে প্রবেশ করতে হবে। এই অংশটি মূলত বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে। এখানে সারি সারি বেড বা শোয়ার ব্যবস্থা রয়েছে, তাই দীর্ঘ সময়ের যাত্রায় ক্লান্ত লাগলে খুব সহজেই একটু বিশ্রাম নিতে পারবেন। এখানেই পর্যটকদের সুবিধার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমেরও ব্যবস্থা রয়েছে, যাতে যাত্রাপথে কোনো অসুবিধা না হয়। আর একটু সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন বোটের ইঞ্জিন রুম। এখান থেকেই পুরো বোটটি পরিচালিত হয়। ইঞ্জিন রুমের পাশেই রয়েছে ছোট্ট একটি রান্নাঘর, যেখানে ভ্রমণ চলাকালীন পর্যটকদের জন্য টাটকা খাবার রান্না করা হয়। গরম গরম খাবারের সুবাস আর নদীর মনোরম পরিবেশ দুটো মিলিয়ে এই অভিজ্ঞতা সত্যি আলাদা। সব মিলিয়ে আমাদের এই বোটটিতে ভ্রমণের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের সুবিধাই রয়েছে, যাতে পুরো যাত্রাটা আরামদায়ক ও উপভোগ্য হয়ে ওঠে। চলুন এবার বোটের উপরের অংশে যাওয়া যাক। এটাই বোটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এখান থেকে চারপাশে নদী, ম্যানগ্রোভ, ঘন জঙ্গল আর সুন্দরবনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে উপভোগ করা যায়। ঠান্ডা হাওয়া আর শান্ত পরিবেশে বসে যাত্রার আনন্দ যেন কয়েক গুণ বেড়ে যায়। শুধু প্রকৃতি দেখাই নয়, এইখানেই পর্যটকদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়। সবাই একসঙ্গে বসে খাবার খাওয়ার আলাদা একটা আনন্দ রয়েছে। বন্ধুরা, বোটে ওঠার কিছুক্ষণ পরেই আমাদের হাতে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস, আর তার একটু পরেই পরিবেশন করা হয় সকালের নাস্তা। আজকের মেনুতে রয়েছে গরম গরম কচুরি, সুস্বাদু আলুর দম আর সঙ্গে একটি মিষ্টি।
নদীর বুকে ভেসে চলতে চলতে এমন গরম নাস্তার খাওয়ার অভিজ্ঞতায় সুন্দরবন ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। তাহলে চলুন নাস্তা শেষ করে শুরু করা যাক সুন্দরবনের রোমাঞ্চকর সফর। উঠতে না উঠতে ব্রেকফাস্ট পেয়ে গেছি। ব্রেকফাস্টে আছে পুরি, আলুর দম আর মিষ্টি। লুচিটা খাচ্ছি, তরকারিটা টেস্ট মোটামুটি ভালো। আর যে লুচির অবস্থা, বোট এবারে আমাদের ছেড়ে দিয়েছে। এখন বাজে 11:10। সোনাখালী ঘাট থেকে অবশেষে আমাদের বোট সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ইঞ্জিনের শব্দের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পিছনে পড়ে রইল জনবসতি, আর সামনে খুলে যেতে লাগলো সুন্দরবনের রহস্যময় জলপথ। এখন যে নদীটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে হোগল নদী, আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাসন্তী ব্রিজ। আমরা এগিয়ে চলেছি হোগল নদীর বুক চিরে। এই নদী শুধু একটি জলপথ নয়, সুন্দরবনের হাজারো মানুষের জীবন জীবিকা আর অসংখ্য গল্পের নীরব সাক্ষী। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বাসন্তী ব্রিজের নিচে। বিশাল ব্রিজের নিচ দিয়ে বোটটা যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, তখন মাথার উপর ব্রিজ, চারপাশে নদীর বিস্তীর্ণ জলরাশি আর দূরে সবুজ ম্যানগ্রোভ বন। মুহূর্তটা যেন কোনো সিনেমার দৃশ্যের চেয়ে কম ছিল না। নদীর হাওয়া মুখে এসে লাগছিল, আর মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে সভ্যতার কোলাহল ছেড়ে প্রকৃতির এক অজানা জগতে প্রবেশ করছি। হঠাৎ চোখ পড়ল নদীর চরের দিকে। কয়েকজন গ্রামের ছেলে খালি পায়ে ফুটবল খেলায় মগ্ন। না আছে কোনো গ্যালারি, না কোনো বড় মাঠ, তবুও ওদের আনন্দে ছিল না কোনো কমতি। প্রকৃতির মাঝেই ওদের ছোট্ট পৃথিবী, আর সেই হাসিগুলো যেন নদীর হাওয়ায় ভেসে আমাদের কাছেও পৌঁছে যাচ্ছিল। আর একটু এগোতেই দেখা গেল কয়েকজন জেলে ছোট ছোট নৌকা দিয়ে মাছ ধরছেন। ভোর থেকে নদীর সঙ্গে লড়াই করেই চলে তাদের জীবন। এই নদী তাদের স্বপ্ন, এই নদী তাদের সংসার। সুন্দরবনকে কাছ থেকে বুঝতে গেলে এমন দৃশ্যগুলো সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়ে যায়। এভাবেই প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে হারিয়ে গিয়েছিলাম। ঠিক তখনই ট্যুর ম্যানেজারের ডাক এলো বাকি পেমেন্টটা সম্পূর্ণ করার জন্য। তো ইনি হচ্ছেন আমাদের ওই ট্রাভেল এজেন্সির কর্তা। তো আমরা অ্যাডভান্স কিছু করেছিলাম, আর বাকি পেমেন্টটা এখানে করতে হচ্ছে। এনারা বললেন এখনই পেমেন্ট করে দেবে, তো এখানে আমরা পেমেন্টটা করে দিয়েছি। বাকি পেমেন্টের কাজটা সেরে আবার ডেকে ফিরে এসে বসতেই এক চমৎকার চমক আমাদের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর আমাদের হাতে তুলে দেওয়া হলো গরম গরম আমুদি মাছের ভাজা আর ধোঁয়া ওঠা 1 কাপ চা। নাস্তা শেষ হতে না হতেই আমাদের হাতে চলে এসছে আমুদি মাছের ভাজা। আর এই আমুদি মাছের ভাজা খাবো তার আগে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। এই যে হচ্ছে আমার ভুতু। মাছ খাওয়ার আনন্দে মুখের হালটা দেখো কি করেছে। তুমি কে? ভুতু, লাল ভুতু। ভুতু খেয়ে নাও, মাছ খেয়ে নাও। নদীর বুকে ভাসতে ভাসতে চারপাশে শুধু সবুজ আর জল, আর তার সঙ্গে এই গরম নাস্তা। সেই স্বাদ শুধু জিভে নয়, মনেও থেকে যায়। এমন মুহূর্তই বুঝিয়ে দেয় ভ্রমণের আসল আনন্দ শুধু গন্তব্যে নয়, পথের প্রতিটি ছোট ছোট অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে থাকে। এভাবেই শুরু হলো আমাদের সুন্দরবন অভিযানের আসল অধ্যায়। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে চোখ হারিয়ে গিয়েছিল, কিন্তু সুন্দরবনের আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। কিছুক্ষণ আগেও আকাশ ছিল একেবারে পরিষ্কার, আর মুহূর্তের মধ্যেই কালো মেঘে ঢেকে গেল চারদিক। শুরু হলো প্রবল বৃষ্টি। তবে সত্যি বলতে কি, নদীর বুকের উপর বোটে বসে বৃষ্টি উপভোগ করা অনুভূতিটাই আলাদা। ততক্ষণ থেকে ওই জিনিসটাই খুঁজছিলাম, আর ওই জিনিসটাই শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে গেছে। বোটে যতক্ষণ থেকে উঠেছি বৃষ্টি নেই, প্রচণ্ড রোদ আর প্রচুর গরম। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এটাই দরকার ছিল। দারুণ লাগছে বৃষ্টিতে, এই বোটে করে যাওয়া দারুণ লাগছে। কিন্তু ব্যাপারটা, বৃষ্টির ফোঁটা নদীর জলে পড়ে ছোট ছোট বৃত্ত তৈরি করছে। চারপাশে সবুজ ম্যানগ্রোভ বন আর শীতল বাতাস, সব মিলিয়ে যেন প্রকৃতি নিজেই এক অসাধারণ দৃশ্যের আয়োজন করেছে। বৃষ্টি উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আজকের প্রথম গন্তব্য, গোসাবার ঐতিহাসিক বেকন বাংলোতে। এখন বেলা 1টা বাজে। ওই 1টার সময় আমরা এসে পৌঁছেছি গোসাবাতে। এখানে রবীন্দ্রনাথের যে বেকন বাংলো ছিল, ওইখানে আমরা যাব। আমাদের এই যে বোট ওইখানে দাঁড়িয়েছে, তো এখানে প্রত্যেকেরই বোট এখানে মোটামুটি স্টে করতে হবে। এখান থেকে স্টে করার পর এই ব্রিজটা পেরিয়ে সামনের দিকে যেতে হবে রবীন্দ্রনাথের বেকন বাংলো দেখার জন্য।
দিয়ে আমাদের মোটামুটি যেতে হবে। আমি যদিও জানি না, আমাদের গাইড সামনে আছে, ও আমাদের বললো যে সামনের দিকে যেতে, তো আমরা তাকে অনুসরণ করে সামনের দিকে যাচ্ছি। সুন্দরবন মানেই শুধু জঙ্গল আর রয়্যাল বেঙ্গল টাইগারই নয়, এর বুকে লুকিয়ে আছে বহু ইতিহাস, আর সেই ইতিহাসেরই অন্যতম সাক্ষী এই বেকন বাংলো। 1903 সালে স্কটিশ সমাজ সংস্কার স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এই বাংলোটি নির্মাণ করেন। তখন গোসাবা ছিল প্রায় জনমানবহীন। তিনি এখানে সমবায় আন্দোলন, কৃষি ও শিক্ষা এবং গ্রামীণ উন্নয়নের মাধ্যমে সুন্দরবনের মানুষের জীবন বদলে দেওয়ার এক অনন্য উদ্যোগ নেন। তাই গোসাবার ইতিহাসে তার অবদান আজও স্মরণীয়। এই বাংলোটি সবচেয়ে বেশি বিখ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। 1932 সালে হ্যামিল্টনের আমন্ত্রণে রবীন্দ্রনাথ এখানে দুরাত অবস্থান করেন। তিনি গোসাবার সমবায় ব্যবস্থা ও গ্রামীণ উন্নয়নের কাজ দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। বর্তমানে আপনারা এখানে এলে দেখতে পাবেন শতবর্ষের পুরনো বাংলো, ঐতিহ্যবাহী স্থাপত্য, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের স্মৃতিচিহ্ন, তথ্যফলক এবং চারপাশের মনোরম সবুজ পরিবেশ। তাই সুন্দরবনে এলে শুধু জঙ্গল সাফারি নয়, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টিও অবশ্যই ঘুরে দেখা উচিত। আজকের পরিকল্পনায় বেকন বাংলোর পাশাপাশি ছিল স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের বাংলো, কিন্তু প্রকৃতির নিজেরই যেন অন্য পরিকল্পনা ছিল। প্রবল বৃষ্টির কারণে আমরা শুধু বেকন বাংলোই ঘুরে দেখতে পারলাম। ইচ্ছে থাকলেও হ্যামিল্টন সাহেবের বাংলো আর যাওয়া হলো না। তবে এই অপূর্ণতাই হয়তো আবারও সুন্দরবনে ফিরে আসার একটা কারণ হয়ে থাকবে। বেকন বাংলো ঘুরে আমরা আবার বোটে ফিরে এলাম। ততক্ষণে বৃষ্টিও কিছুটা কমেছে আর সবারই বেশ খিদে লেগে গেছে। বোটে উঠতেই দেখলাম আমাদের জন্য গরম গরম দুপুরের খাবার প্রস্তুত। নদীর বুকের উপর বৃষ্টি ভেজা সুন্দরবনের মনোরম পরিবেশে লাঞ্চ করার অনুভূতি সত্যি ভাষা প্রকাশ করার মতো নয়। এবার চলুন দেখে নেওয়া যাক আজকে লাঞ্চে কি কি আছে। বেকন বাংলো দেখে আসার কিছুক্ষণ পরেই 5-10 মিনিট, আধা ঘন্টার পরে আমাদের এখানে লাঞ্চের জন্য ডাকলো। তো লাঞ্চে আমরা সবাই মোটামুটি সবাই খাচ্ছে, এখানে খাচ্ছে। আমাদের আজকের লাঞ্চের আয়োজন ছিল সত্যি দারুণ। গরম গরম ভাতের সঙ্গে ছিল ডাল, মুচমুচে বেগুনি, ঐতিহ্যবাহী ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, সুন্দরবনের বিশেষ আকর্ষণ দই ইলিশ, তার সঙ্গে ছিল সুস্বাদু চিংড়ির মালাইকারি। যেহেতু আমরা ইলিশ উৎসবের সময় এসেছি, তাই মেনুতেও ইলিশের বিশেষ আয়োজন ছিল। নদীর বুকের উপর বোটে বসে চারপাশে বৃষ্টি ভেজা সুন্দরবনের মনোমুগ্ধকর পরিবেশ আর সামনে এত সুন্দর খাবারের আয়োজন। বিশ্বাস করুন, এই অভিজ্ঞতা শুধু খাওয়ার নয়, একেবারে মনে রাখার মতো একটা মুহূর্ত। খাবারের প্রতিটি পদই ছিল গরম, টাটকা আর বেশ সুস্বাদু। বিশেষ করে দই ইলিশ আর চিংড়ির মালাইকারির স্বাদ সত্যি অসাধারণ লেগেছে। যদি আপনারা ইলিশ উৎসবের সময় সুন্দরবনে আসেন, তাহলে এমন রাজকীয় মধ্যাহ্নভোজ উপভোগ করার সুযোগ মিস করবেন না। পেট ভরে লাঞ্চ শেষ করে এবার আবার শুরু হবে আমাদের সুন্দরবন ভ্রমণের পরবর্তী অধ্যায়। সামনে অপেক্ষা করছে আরও নতুন নতুন অভিজ্ঞতা। দুপুরের সুস্বাদু লাঞ্চ শেষ করে আমরা বোটের উপরের ডেকে একটু বসলাম। চারদিকে তখনও বৃষ্টির রেশ, আকাশ জুড়ে কালো মেঘ, নদীর উপর হালকা বৃষ্টির পর্দা, আর দূরে সবুজ ম্যানগ্রোভ বন। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে একটা জীবন্ত ছবি এঁকে রেখেছে। বোট এগিয়ে চলেছে নিজের ছন্দে, আর আমরা নীরবে উপভোগ করছি সুন্দরবনের সেই অপার্থিব সৌন্দর্য। কখন যে সময় কেটে যাচ্ছিল তা বুঝতেই পারছিলাম না। দেখতে দেখতেই আমাদের বোট এসে ভিড়ল পাখিরালয় ঘাটে। এখানেই আজ রাতের জন্য আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বেলা বিকেল 4টে বাজে। এখন 4টের সময় আমরা এখন পৌঁছে গেছি পাখিরালয়তে। এই আমাদের বোটটা এখানে স্টে করেছে। তো এইখান থেকে আমরা এখন আজকে আর কোথাও যাচ্ছি না, এখানে আমরা রুমের দিকে যাব। এখান থেকে 5-10 মিনিট বললে একটু হাঁটতে হবে, হেঁটে সামনের দিকে ওইখানে আমাদের রুম দিয়েছে। তো চলুন সামনের দিকে গিয়ে দেখাচ্ছি আমার রুমটা কি দিয়েছে না দিয়েছে বা কোথায় দিয়েছে, এটা আপনাদের দেখাচ্ছি। ঘাট থেকে নেমে চারপাশে শান্ত পরিবেশটা একবার চোখ ভরে দেখে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, আপনজন হোটেল। এই হলো আমাদের হোটেল। এখন আপনাদের আমাদের রুমটাও দেখিয়ে দিই। রুমগুলো ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরামদায়ক। বেড, অ্যাটাচ বাথরুম সবকিছুই সুন্দরভাবে মেনটেন্স করা ছিল। সবচেয়ে ভালো লাগার বিষয়, আমাদের রুমে এসির ব্যবস্থাও ছিল। সারাদিনের ঘোরাঘুরির পর এমন একটি আরামদায়ক রুম সত্যি খুব স্বস্তি দেয়। আপনারা যদি এই প্যাকেজে আসেন, তাহলে থাকার দিক থেকে
কোনো সমস্যা হবে না বলেই আমার মনে হয়েছে। রুমে ঢুকে স্নান সেরে একটু ফ্রেশ হয়ে নিলাম। বাইরে তখন সন্ধ্যা নেমে এসেছে। নদীর ওপারে অন্ধকার, চারপাশে নিস্তব্ধতা, মাঝে শুধু ঝিঝি পোকার ডাক, আর দূরে কোথাও বোটের ইঞ্জিনের শব্দ। সন্ধ্যার সুন্দরবনের পরিবেশ যেন এক অন্যরকম অনুভূতি তৈরি করেছিল। ঠিক সন্ধ্যে 6টার সময় হোটেলের গ্রাউন্ড ফ্লোরে সবাইকে ডাক দেওয়া হলো। নিচে যেতেই আমাদের হাতে পরিবেশন করা হলো গরম গরম চিকেন পকোড়া আর ধোঁয়া ওঠা 1 কাপ চা। সারাদিনের ক্লান্তির পর এই ছোট্ট সন্ধ্যার নাস্তা যেন বাড়তি শক্তি এনে দিল। এরপর শুরু হলো সন্ধ্যার সবচেয়ে আকর্ষণীয় পর্ব, ঝুমুর নাচ। তো আজকে রাতে ঝুমুর নাচের প্রোগ্রাম হয়েছে, এই যে ঝুমুরের প্রোগ্রাম চলছে এখানে। ঢোলের তালে তালে লোকশিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা, লোকগানের সুর আর সবার উচ্ছ্বাসে পুরো পরিবেশটাই উৎসবমুখর হয়ে উঠেছিল। সুন্দরবনের নিস্তব্ধ সন্ধ্যায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি ভ্রমণের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে। ঝুমুর নাচ শেষ হতেই ডিনারের সময় হয়ে গেল। আমরা সবাই চলে গেলাম ডাইনিং হলে। আজকের রাতের মেনুতেও ছিল বেশ জমজমাট আয়োজন। গরম ভাত, তাজা স্যালাড, ডাল, মুচমুচে আলু ভাজা আর সঙ্গে ছিল সুস্বাদু মটন। সারাদিন ঘোরাঘুরির পর এমন একটা ডিনার যেন দিনের ক্লান্তি এক নিমেষেই দূর করে দিল। খাবারের স্বাদও ছিল বেশ ভালো, আর পরিবেশনাও ছিল খুব আন্তরিক। এভাবেই সুস্বাদু ডিনার আর সুন্দর কিছু স্মৃতি নিয়ে শেষ হলো আমাদের সুন্দরবন সফরের প্রথম দিন। তো কিন্তু এটাই শেষ নয়। আগামী দিনের সূর্যোদয়ের সঙ্গে শুরু হবে আরও নতুন অভিযান, নতুন অভিজ্ঞতা আর সুন্দরবনের আরও অজানা গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন 8:30 বাজে, আমাদের ঠিক টাইম মতন রেডি হয়ে গেছি, ঘাটের দিকে যাচ্ছি সব। আজকে কিছু জায়গা স্পট দেখানো হবে। আজকে আমাদের গাইড থাকবে বলেছে, বোটে গাইড থাকবে, তারপর আজকে কোথাও কোথাও নিয়ে যাবে। তো কোথায় নিয়ে যায় সেটাই দেখা। তো তার জন্য আমরা এগোচ্ছি ঘাটের দিকে, তারপরে বোটে উঠবো, বোটে করে কোথায় নিয়ে যায় সেটা দেখবো। গতকাল রাতেই ট্রাভেল এজেন্সি আমাদের জানিয়ে দিয়েছিল সকাল 8টার মধ্যে সবাই যেন পুরোপুরি রেডি হয়ে পাখিরালয় ফেরিঘাটে পৌঁছে যায়। তাই আমরাও সময় মতো তৈরি হয়ে হোটেল থেকে বেরিয়ে চলে এলাম পাখিরালয়ের ফেরিঘাটে। আজকের আবহাওয়াটা ছিল একেবারে অন্যরকম। আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা, আর তার মধ্যেই টিপটিপ করে হালকা বৃষ্টি পড়ছিল। নদীর উপর ভেসে আসা ঠান্ডা বাতাস আর বৃষ্টির ফোঁটা মিলিয়ে সকালের পরিবেশটা যেন আরও বেশি মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন সুন্দরবন ভ্রমণকে আরও সুন্দর করে তুলতে চাইছে। সকালের এই ঘাটের পরিবেশটাও ছিল কিন্তু দারুণ। চারদিকে নদীর শান্ত জল, সারি সারি লঞ্চ ও বোট, আর অসংখ্য পর্যটকের ভিড়। কেউ ছবি তুলছে, কেউ বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাউনি খুঁজছে, আবার কেউ নিজের বোটের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। পুরো ঘাট জুড়ে ছিল ভ্রমণের এক অন্যরকম উচ্ছ্বাস। জানেন, এখানে একটা বিষয় আমার কিন্তু খুব ভালো লেগেছে। যখন যে বোট ছাড়ার সময় হয় তখন মাইকে সেই বোটের নাম ঘোষণা করা হয়। যার যে বোট, ঘোষণা শুনেই সবাই ধীরে ধীরে নিজের নির্দিষ্ট বোটে উঠে পড়ে। মোটামুটি আমাদের বোট ছেড়ে দিয়েছে। অবশেষে আমাদের বোটের নাম ঘোষণা হলো। আমরা সবাই বোটে উঠে নিজেদের জায়গায় বসে পড়লাম। কিছুক্ষণ পর বোট ছেড়ে দিল, আর শুরু হয়ে গেল আজকের সুন্দরবন অভিযানের নতুন অধ্যায়। বোট ছাড়ার কিছুক্ষণ পর আমাদের 1 কাপ গরম গরম চা পরিবেশন করা হয়েছিল। দুর্ভাগ্যবশত কোনো এক কারণে সেই মুহূর্তটা ক্যামেরায় ধারণ করতে পারিনি। তারপরেই চলে এলো সকালের জলখাবার। আজকের মেনুতে ছিল গরম গরম কচুরি, কাবুল ছোলার তরকারি আর সঙ্গে একটি মিষ্টি। নাস্তা দিয়েছে আজকে, কচুরি আছে, আলুর দম আর এই মিষ্টি। নদীর বুকের উপর চারদিকে সবুজ প্রকৃতি আর হালকা টিপ টিপ বৃষ্টির মধ্যে বসে এই নাস্তার স্বাদ সত্যি অন্যরকম। এমন মুহূর্তগুলোই ভ্রমণকে দীর্ঘদিন মনে রাখার মতো করে তোলে। সকালে সুস্বাদু নাস্তা শেষ করে আমরা যাত্রা শুরু করলাম। কিছুটা পথ যাওয়ার পর আমাদের বোটটি নদীর মাঝে একটি নির্দিষ্ট জায়গায় থামলো। এখান থেকে বোটের জন্য রান্নার জল এবং খাবারের জল সংগ্রহ করা হয়। আর ঠিক এই জায়গাতেই আমাদের সঙ্গে যোগ দিলেন
আজকের জঙ্গল সাফারির গাইড। মধ্যে জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট, লেপার্ড ক্যাট, স্পটেড ডিয়ার, অয়েল বোর, পাম সেভেট এবং ওয়াটার, নদীতে ডলফিন রয়েছে। তো এরকম করে সারা সুন্দরবনে 40 প্রজাতির ম্যামলস রয়েছে এবং এর আগে সুন্দরবনে তিনি পুরো সুন্দরবন ভ্রমণের সময় আমাদের বিভিন্ন তথ্য জানাবেন এবং জঙ্গল ঘুরে দেখাবেন। গাইড আমাদের জানালেন সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যার মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে প্রায় 40% ভারতে এবং বাকি অংশ বাংলাদেশে অবস্থিত। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও চিত্রা হরিণ, লোনা জলের কুমির, বন্য শূকর, বানর, মনিটর লিজার্ড, সাপ এবং প্রায় 300-রও বেশি প্রজাতির পাখি দেখা যায়। তবে এই জঙ্গলে প্রাণী দেখতে পাওয়া সম্পূর্ণ ভাগ্যের বিষয়। কখন কোথায় কি দেখা মিলবে সেটা আগে থেকে কেউ বলতে পারবে না। বন্ধুরা, একটা বিষয় আমি একদম খোলাখুলি বলতে চাই। অনেকেই সুন্দরবন নিয়ে এমন একটা ধারণা তৈরি করে দেন যেন এখানে এলেই প্রতিদিন বাঘ দেখা যাবে বা অসাধারণ সব অ্যাক্টিভিটি অপেক্ষা করছে। বাস্তবটা কিন্তু একটু আলাদা। সুন্দরবনের সবচেয়ে বড় আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু এটা একটা প্রাকৃতিক বন, কোনো চিড়িয়াখানা নয়। তাই বাঘ দেখা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। অনেক সময় 2 থেকে 3 দিনের ট্যুরেও বাঘের দেখা মেলে না, আবার কেউ কেউ প্রথম দিনেই দেখতে পান। তাই শুধু বাঘ দেখার আশা নিয়ে এলে হতাশ হতে পারেন। আমার উদ্দেশ্য সুন্দরবনকে ছোট করা নয়, কিন্তু সুন্দরবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার নিস্তব্ধ প্রকৃতি, নদী, ম্যানগ্রোভ বন, পাখির ডাক, নৌকা ভ্রমণ আর বন্য পরিবেশের মধ্যে। যদি প্রকৃতিকে উপভোগ করার মানসিকতা নিয়ে আসেন তাহলে এই ভ্রমণ অবশ্যই আপনাদের ভালো লাগবে। তবে বাস্তবসম্মত প্রত্যাশা নিয়েই আসুন, তাহলেই ট্যুরটা সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন। গাইড উঠার সাথে সাথে আমাদের হাতে এখন এসে গেছে চিংড়ির পকোড়া। এটা চিংড়ির পকোড়া। কাছেই আমার এই এসে গেছে আমাদের রসই কাকু। ইনি কিন্তু করেছেন আমাদের টোটাল রান্না বান্না, কিন্তু ইনিই করছেন, পকোড়াটা করেছেন। আজকের মেনু কি আছে দাদা? ইন্ডিয়ায় পকোড়া আছে। কি পকোড়া? হাওয়াই। আচ্ছা আচ্ছা। গাইডের কাছ থেকে এত সুন্দর তথ্য শুনতে শুনতেই আমাদের হাতে চলে এলো গরম গরম চিংড়ি মাছের ভাজা। নদীর মাঝখানে বসে একেবারে গরম গরম চিংড়ি ভাজা খাওয়ার মজাই আলাদা। ঠিক তখনই আমাদের কাছে চলে এলেন বোটের রাঁধুনি। তার সঙ্গে একটু গল্প করলাম কিভাবে এতজনের রান্না করেন, বোটেই সব ব্যবস্থা কিভাবে হয়, সেসব নিয়ে বেশ মজার আড্ডা হলো। এরই মধ্যে হঠাৎ করে আবহাওয়া আরো খারাপ হয়ে গেল। শুরু হলো ঝুম বৃষ্টি, সঙ্গে জোরালো বাতাসও। নদীর জল তখন প্রচণ্ড উত্তাল, বোটটা ঢেউয়ের সঙ্গে দুলছিল। সত্যি বলতে একটু ভয় তো লাগছিলই, কিন্তু সেই সঙ্গে রোমাঞ্চ ছিল দারুণ। জলের ঢেউটা যেমন হচ্ছে মনে হচ্ছে যেন আমরা সমুদ্রেই যাত্রা করছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রকৃতির এমন রূপ কাছ থেকে দেখার সুযোগ তো সবসময় হয় না। অবশেষে আমরা পৌঁছে গেলাম দুবাকি ক্যাম্পে। দুবাকি ক্যাম্প সুন্দরবনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 1:05 বাজে। 1:05-এর সময় দুবাকি টাইগার রিজার্ভ ফরেস্টে আমরা এসেছি। তো এইখানে আমাদের আজকে ডে ট্যুর, প্রথম ডেস্টিনেশন বা প্রথম ঘুরে দেখার কিছু জায়গা। তো চলুন আপনাদেরও দেখাই। এখানে রয়েছে বন দপ্তরের তৈরি একটি ওয়াচ টাওয়ার এবং নিরাপদে জঙ্গল দেখার জন্য উঁচু কাঠের পথ বা ক্যানোপি ওয়াকওয়ে। এই জায়গা থেকে অনেক সময় হরিণ, বুনো শূকর, নানা প্রজাতির পাখি, এমনকি ভাগ্য ভালো থাকলে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা মিলতে পারে। ক্যাম্পে ঢুকতেই চারপাশে ঘন সবুজ গাছপালা আর সুন্দর পরিবেশ চোখে পড়ল। আর প্রবেশের কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রথম দেখা হলো একটি চিত্রা হরিণের সঙ্গে। ওকে দেখে একটু মজা করলাম, কিছুক্ষণ ভিডিও করলাম, তারপর এগিয়ে গেলাম ভেতরের দিকে। ভেতরে গিয়ে প্রথমেই চোখে পড়ল ছোট্ট একটি ওয়াচ টাওয়ার। উপরে উঠে চারদিকে তাকাতেই যত দূর চোখ যায় শুধু সবুজ ঘেরা সুন্দরবনের জঙ্গল। দূরে আবার কয়েকটি হরিণকে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে দেখলাম, যদিও এর বাইরে আর তেমন কোনো বন্যপ্রাণী দেখা পাইনি। এই যাওয়ার পুরো রাস্তা জুড়ে বিভিন্ন সাইনবোর্ডে সুন্দরবনের বসবাসকারী নানা পশু পাখির ছবি ও পরিচয় দেওয়া ছিল। এগুলো দেখে বোঝা যাচ্ছিল এই জঙ্গলে কত বৈচিত্র্যময় প্রাণী রয়েছে। কিন্তু সেদিনের খারাপ আবহাওয়া আর টানা বৃষ্টির কারণে তারা হয়তো গভীর জঙ্গলের ভেতরেই আশ্রয় নিয়েছিল। যাই হোক, মোটামুটি এখানে হরিণ ছাড়া এখন পর্যন্ত কিছু দেখতে পাইনি। এই উপরে এই যে রাস্তার মতন সব করা আছে, এই সাইডে তার জালিতে ঘেরা আছে আর রাস্তার মতন করা আছে, পাইনি। আর এই নিচের দিকে কয়েকটা কাঁকড়া দেখতে পেলাম,
এছাড়া আর এখনো পর্যন্ত কিছু পাচ্ছি না। বেলা 2টো বাজতে যায়, তো আমরা এইখান থেকে বেরিয়ে যাচ্ছি সুদর্ণখালির দিকে। এই হচ্ছে আমাদের গাইড। সব কিছু উপভোগ করে আমরা আবার বোটে ফিরে এলাম, কারণ সামনে আমাদের জন্য অপেক্ষা করছিল সুন্দরবনের আরও নতুন নতুন অভিজ্ঞতা। ঘুরে আসার একটু পরেই সাথে সাথে এখানে খাবারের সব ব্যবস্থা হয়ে গেছে। দোবাকি ক্যাম্প ঘুরে দেখার পর আমরা আবার বোটে ফিরে এলাম। বোটে উঠতেই দেখি আমাদের দুপুরের খাবারের সমস্ত আয়োজন প্রস্তুত। আজকের লাঞ্চ মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল, ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, বেগুন ইলিশ, সর্ষে পাবদা, চাটনি এবং শেষে পড়ল পাঁপড় ভাজা। এটা কি ডাল, চাটনি, আমের চাটনি? এটা কি বানিয়েছে? এটা ডাল, আর এটা রইল ভেটকি মাছের। আচ্ছা আচ্ছা, দারুণ। মোটামুটি খাবার রেডি, আমরা এখন বসে গেছি, ঠিক আছে? শুধু এখন খাবার অপেক্ষায়। মোটামুটি এইসব রান্না হয়েছে, তারপরে পাতে আসুক, খাবার খেয়ে টেস্টটা দেখা যাক কেমন হয়েছে। ভাত পড়েছে, ডাল, ওই ইলিশের মাথা দিয়ে কচু শাকের তরকারি, আলু ভাজা। এবারে হলো ইলিশ, সাইজগুলো বেশ বড় বড় করেছে আজকে। এখন রান্না হয়েছে সেটাই দেখার। খাওয়া হলো মোটামুটি দারুণ, আর চেটে খাওয়ার মতন অবস্থা। দুপুরের খাবার শেষে নদীর দুপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের বোট এগিয়ে চলল সুদর্ণখালি বিটের উদ্দেশ্যে। পথে পড়ল সুন্দরবনের অন্যতম গুরুত্বপূর্ণ নদী পঞ্চমুখী। এর নাম পঞ্চমুখী কারণ এখানে 5টি নদী ও খাঁড়ির জলধারা একসঙ্গে মিলিত হয়েছে। এই কারণে এখানকার স্রোত অন্য জায়গার তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং জোয়ার ভাটার প্রভাবও বেশ স্পষ্ট। আমরা যখন পঞ্চমুখীর মাঝামাঝি পৌঁছেছি তখনই হঠাৎ আবহাওয়ার রূপ বদলে গেল। কালো মেঘে আকাশ ঢেকে গেল, শুরু হলো প্রবল বৃষ্টি আর দমকা হাওয়া। মুহূর্তের মধ্যেই শান্ত নদী যেন উত্তাল হয়ে উঠল। ঢেউগুলি একের পর এক বোটে আছড়ে পড়ছিল আর চারদিকে শুধু বাতাসের গর্জন। কয়েক মিনিটের জন্য প্রকৃতির রুদ্ররূপ খুব কাছ থেকে দেখার সুযোগ পেলাম। যদিও একটু ভয় লাগছিল, তবুও সেই অভিজ্ঞতা ছিল সত্যি রোমাঞ্চকর এবং সারা জীবন মনে রাখার মতো। বৃষ্টি যা হচ্ছে হোক, এখন যা হচ্ছে হোক, কিন্তু যখন নেমে যাব, যখন যেখানে ঘোরার জায়গাগুলো আমরা যাব, সেই সময়টা বৃষ্টি হলে কিন্তু সমস্যা। অবশেষে নিরাপদে আমরা পৌঁছে গেলাম সুদর্ণখালি বিটে। এটি সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় ও সমৃদ্ধ ওয়াচ টাওয়ারগুলোর মধ্যে অন্যতম। এখানকার ওয়াচ টাওয়ারে উঠে চারদিকে তাকালেই চোখে পড়ে ঘন ম্যানগ্রোভ অরণ্য। 4:10 বাজে এখন, আমরা এখন এসে বসেছি সুদর্ণখালিতে। এই জঙ্গলে প্রধানত সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, ধুন্দুল, হেতাল, পশুর এবং গোলপাতার মতো ম্যানগ্রোভ গাছ দেখা যায়। এই গাছগুলোর শ্বাসমূল জোয়ারের সময়ও অক্সিজেন গ্রহণ করতে সাহায্য করে, যা ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি অনন্য বৈশিষ্ট্য। এখানে ঘুরে যা দেখলাম, ভেতরে কিছু নেই, ভেতরে দেখার কিছু নেই, বাঘ হাতি কিছু নেই। এখানে ব্যাপারটা হচ্ছে সুদর্ণখালিতে বিভিন্ন ধরনের গাছ আছে। সুন্দরবনে যে গাছগুলো হয়, এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। এবার সুন্দরবনে কী কী গাছগুলো হয় সেইগুলো জানার জন্য যদি জানতে চান তাহলে আসতে পারেন। ভালোও লাগবে, বেশ জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আর এরকম শান্ত দারুণ পরিবেশ, খুব ভালো লাগবে। প্রকৃতি, ম্যানগ্রোভ বন সবকিছু একসঙ্গে কাছ থেকে উপভোগ করার জন্য সুদর্ণখালি বিট সুন্দরবনের অন্যতম সেরা দর্শনীয় স্থান। জঙ্গলে ঘুরতে ঘুরতে আমি কিন্তু বাঘের দর্শন পেয়ে গেছি। আপনারা দেখবেন, এই দেখুন, এই যে বাঘ মহারাজ সামনে বসে আছে। বাঘ দেখতে না পেলেও বাঘের মতন কিছু দেখে নিয়েছি, তো এটা দেখে অন্তত মনটা একটু ভালো হয়ে গেছে। হ্যাঁ, মনে হলো সুন্দরবনে এসে বাঘ দেখতে পেয়ে গেছি। এখানে আছে একটা ছোট ওয়াচ টাওয়ার বানিয়েছে, মিনি ওয়াচ টাওয়ার। এবারে এর উপরে উঠেও টোটাল এই এরিয়াটা দেখতে পারেন। তো এর আগে যেটা আমি দেখেছিলাম এই ধরনেরই ওয়াচ টাওয়ার একটা। মোটামুটি যা দেখালাম এইগুলোই এলে আপনারা দেখতে পাবেন, আর দেখার কিছু সেরকম নেই। মোটামুটি জঙ্গলে এলে হাঁটাচলা করলে, ঘুরলে একটু মনটা ভালো লাগবে, এছাড়া মোটামুটি। আর যাই হোক, ওয়েদারটা বেশ ভালোই লাগছে, আর রোদটাও নেই, বৃষ্টিটাও নেই, মোটামুটি দারুণ ওয়েদার। তো এই ওয়েদারের মধ্যে প্রকৃতির মাঝখানে হেঁটে চারধার ঘুরে বেড়ানোর ওটার মজাই একটু আলাদা। আর যদি বাঘের দেখায় আসেন
বাঘ দেখতে পেলাম না, মন খারাপ করেন, তাহলে আর কিছু করার নেই। তাও ওইখানে একটা মহারাজকে যেটা দেখালাম, ওই বাঘ মহারাজকে দেখতে পাবেন। মোটামুটি দেখা শেষ। তো এইবারে আমরা বেরিয়ে যাচ্ছি আউট। যেভাবে ঢুকেছিলাম, যেই রাস্তায় ঢুকলাম সেই রাস্তা দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। আবার সেই ঘাটে বোট লেগেছে, সেই বোটে চড়ে আবার উঠতে হবে। আপনারাও উঠবেন, সাবধানে উঠবেন। সুদর্ণখালি বিট ঘুরে দেখার পর আমরা আবার বোটে ফিরে এলাম। আজকের জঙ্গল সাফারির এখানেই শেষ পর্ব। ফেরার পথে আবারও পঞ্চমুখী নদীর বুক চিরে এগিয়ে চলল আমাদের বোট। এবার আর ঝড় বৃষ্টি নেই, তবে নদীর বিশালতা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন নতুন করে মুগ্ধ করলো। সজনেখালির এখানে একটা স্পট ছিল দেখার, তো সেটা এখানে পারমিশন পাইনি, তার জন্য এখানে বোর্ড লাগিয়েছিল আমাদের এখানে বোর্ড লাগিয়েছিল, তো ওখানে পারমিশন পেল না ওই ভেতরে ঢোকার জন্য। তো এখানে আজকে আর যাওয়া হলো না, এখানে যাওয়াই হবে না, তো ওটা পারমিশন পাইনি। যাই হোক, ব্যাড লাক, সবটাই ব্যাড লাক চলছে। কাল থেকে বাঘ করে একটা বাঘও দেখতে পেলাম না। যাই হোক, বাঘটা নসিবের ব্যাপার। আপনারা হয়তো সেইভাবে প্রিপারেশান নিয়ে আসবেন যে সুন্দরবন গেলেই বাঘ দেখতে হবে, ওটা কিন্তু একদম ভুল কথা। সুন্দরবন এলে বাঘের দেখা পাবেন না, যদি কপালে থাকে তাহলেই কিন্তু বাঘ পাবেন। তো আই থিঙ্ক আর আজকে মনে হয় আর কোথাও যাওয়া হচ্ছে না। আর এখন আমাদের বোট ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি রুমের দিকে। তো এইখানেই আমাদের ডে 2 কমপ্লিট। দিনের সমস্ত স্মৃতি মনে করতে করতে ধীরে ধীরে আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। রুমে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। সারাদিনের ঘোরাঘুরি আর বোট ভ্রমণের ক্লান্তি যেন একটু বিশ্রামেই কেটে গেল। রাতের খাবারের সময় হয়ে এলে সবাই ডাইনিং হলে চলে এলাম। তবে এখন 9:30 বাজে। 9:30টার সময় আমরা এখন ডিনার করব। তো আমরা তো এখান থেকে ঘুরে এলাম, আসার পরে আজকে এখানে সেই কী বলে ওটাকে, আদিবাসী নৃত্য ঝুমুর নাচের ব্যবস্থা আজকে ছিল না, কালকে ছিল ওটা। তো আমাদের ওই পাশের বিল্ডিংয়ের ওটার প্রোগ্রাম হচ্ছিল, আমরা দেখছিলাম। যাই হোক, এখন ডিনারে এসেছি। আর ডিনার কিন্তু এরা খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, 8টার সময় এরা দিয়ে দেয়। তো 8টার সময় কেউ খায়, তাও আমি আজকে রিকোয়েস্ট করাই। আজকে 9:30টার সময় আমি এসেছি খেতে। তো আজকে ডিনার কী দিচ্ছে আপনাদের দেখাচ্ছি। তো এইখানে ডিনার হবে, সবাই মোটামুটি আমাদের চলে এসছে আর এখানে বসছে সবাই। আজকের রাতে ডিনারের সময় হয়ে গেছে, তাই সবাই ডাইনিং হলে চলে এলাম। আজকের ডিনারে মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং ফ্রেশ স্যালাড। সারাদিনের ক্লান্তির পর গরম গরম এই খাবার সত্যি দারুণ লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে সোজা রুমে ফিরে গেলাম, কারণ পরের দিন সকালে আমাদের সুন্দরবনকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তবে ফেরার পথেও আরও কয়েকটি দর্শনীয় জায়গা দেখার পরিকল্পনা রয়েছে, তাই সেই নতুন অভিজ্ঞতার অপেক্ষায় আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। পরবর্তী দিন দেখবেন সুন্দরবন ভ্রমণের শেষ দিনের যাত্রা। ফেরার পথে দেখা কিছু আকর্ষণীয় স্থান এবং পুরো ট্যুরের শেষ মুহূর্তের অভিজ্ঞতা। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে 7 তারিখ, ঘড়িতে এখন 9:10 বাজে। তো 7 তারিখ মানে আমাদের আজকে ঘরে ফেরার পালা। তো আমরা সবাই মোটামুটি রেডি, লাগেজ গুছিয়ে নিয়েছি, নেমেও এসেছি। আবার সেই ফেরিঘাটের দিকে যাচ্ছি। আমাদের বোট ওইখানেই আছে, ওইখান থেকে সোজা যাব আমরা এখন ক্যানিং থেকে শিয়ালদা থেকে সোজা বাড়ি। চলুন, যেতে যেতে আমি দেখাবো। আজকে সম্ভবত একটা স্পট দেখাবে, ওই স্পটটা দেখিয়ে তারপরে সম্ভবত আমাদের ওইখানে ক্যানিংয়ে ছেড়ে দেবে। তো চলুন দেখাচ্ছি বাকি। চল বেটা চল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর সুন্দরবনে আমাদের শেষ দিন। তবে শুধু বাড়ি ফেরাই নয়, ফেরার পথেও আরও কয়েকটি সুন্দর জায়গা ঘুরে দেখব। আমাদের ট্যুর এজেন্সির প্যাকেজটি ছিল ক্যানিং টু ক্যানিং পিক আপ অ্যান্ড ড্রপ, অর্থাৎ ক্যানিং থেকে আমাদের নিয়ে এসে পুরো সুন্দরবন ভ্রমণ করিয়ে আবার ক্যানিং স্টেশনেই পৌঁছে দেবে। তাই শেষ দিনের এই যাত্রাতেও রয়েছে নতুন কিছু দেখার সুযোগ। চলুন
শেষ দিনের এই সুন্দর সফরটাও আপনাদের সঙ্গে উপভোগ করি। সকালে বোটে ওঠার পরে সকালের নাস্তা আমাদের হাতে চলে এসেছে। টিফিনে আছে আমাদের কাবলি ছোলার তরকারি আর কচুরি। কীরকম টেস্ট করেছে রে? হ্যাঁ, ভালো। আমি খাই, কেমন লাগে আমি একবার থেকে দেখি। কচুরি তরকারি খাওয়ার পর হাতে এসছে একটা ডিম, সবাইকে একটা করে ডিম দিচ্ছে। পাখিরালয় ঘাট থেকে আবার বোটে উঠে পড়লাম। বোট ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের সকালের নাস্তা পরিবেশন করা হলো। আজকের মেনুতে ছিল গরম গরম লুচি, কাবুল ছোলার তরকারি আর একটি সেদ্ধ ডিম। নাস্তা শেষ করতেই শুরু হয়ে গেল প্রবল বৃষ্টি। বোটে বসে বৃষ্টি উপভোগ করতে করতে মনে হচ্ছিল এই আবহাওয়ায় যদি এক কাপ গরম চা পাওয়া যেত। আর মজার ব্যাপার হলো কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে চলে এলো ধোঁয়া ওঠা এক কাপ চা। সেই বৃষ্টি আর গরম চায়ের মুহূর্তটা সত্যি দারুণ ছিল। আজ আমাদের শেষ দর্শনীয় স্থান ছিল লোকনাথ বাবা মন্দির, কিন্তু দুর্ভাগ্যবশত প্রবল বৃষ্টির কারণে সেখানে নামা আর সম্ভব হলো না। যদিও ট্যুর ম্যানেজমেন্ট আমাদের জন্য বোটটি মন্দিরের ঘাটে বেরিয়েছিলেন এবং যারা ইচ্ছা করতেন তারা যেতে পারতেন, কিন্তু তখন এতটাই ঝড় বৃষ্টি হচ্ছিল যে নিরাপত্তার কথা ভেবেই আমরা বোটেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মন্দির দেখতে এসে একটা ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেছে। এমনিতে ওখানে তো মন্দিরে যেতেই পারিনি, বৃষ্টির জন্য এখানে সারিয়ে দাঁড়িয়েছিল আর ওইখানে ঘাটেও জায়গা ছিল না বোর্ড লাগানোর জন্য। তো পরেই জোর ঝড় শুরু হয়ে গেছে। দেখতে যাচ্ছেন কি হবে। প্রচন্ড পরিমাণে বাজ করছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে আর হাওয়াও সেরকম দিচ্ছে। এরপর শুরু হলো সোনাখালীর উদ্দেশ্যে ফেরার যাত্রা, কিন্তু কিছু দূর যেতেই প্রবল ঝড় বৃষ্টি আবার শুরু হয়ে গেল। নদীর অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছিল যে বোট চালানো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই অভিজ্ঞ ড্রাইভার নিরাপত্তার জন্য মাঝ নদীতেই কিছুক্ষণ বোট থামিয়ে রাখলেন। এরই মধ্যে দুপুরে খাবারের সময় হয়ে গেছিল, তাই সবাই মিলে লাঞ্চ সেরে নিলাম। প্রচন্ড ঝড় বৃষ্টি আছে, ভয় ইতস্তত কাটানোর পর এখন দুপুর 1টা বাজে। 1টার সময় আমাদের এবারে আজকে লাঞ্চে আছে ইলিশ বিরিয়ানি। আজকের মেনুতে ছিল সুস্বাদু ইলিশ বিরিয়ানি, চিকেন কষা আর স্যালাড। ঝড় বৃষ্টি একটু কমতেই আবার আমাদের যাত্রা শুরু হলো। তো এইখানেই আমাদের মোটামুটি নেমে যেতে হবে। ফেরিঘাটে আমাদের বোট এই যে লাগিয়ে দিয়েছে, এই যে আমাদের বোট লাগছে এখন। আর মনটা বড় খারাপ হয়ে গেল যখন নেমে যাব বা এই যে নামতে যাচ্ছি, এটা বড় মন খারাপ করছে। আর ওই 2 রাত 3 দিন কীভাবে কেটে গেল বোঝাই গেল না। যাই হোক, ঝড় বৃষ্টি বাদল নিয়ে আমরা মোটামুটি আমাদের জার্নিটা সফল করেছি। আর নেমে যাচ্ছি, বড় মনটা খারাপ হয়ে গেছে। সবাই মোটামুটি নামার জন্য একদম রেডি। অবশেষে আমরা সোনাখালী ঘাটে পৌঁছে গেলাম। সেখানে আগে থেকেই ট্যুর এজেন্সির অটো আমাদের জন্য অপেক্ষা করছিল। অটোতে করে ক্যানিং স্টেশনে এসে ট্রেনে উঠে সোজা বাড়ির পথে রওনা দিলাম। এইভাবেই শেষ হলো আমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন ইলিশ উৎসবের অসাধারণ ভ্রমণ। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন মুহূর্তটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর এমন আরও নতুন নতুন ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো অজানা গন্তব্যে নতুন এক ভ্রমণের গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।